হ্যালো ফ্রেন্ডস, আমার আফটার সি সেকশন ডেলিভারির এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং আমার সি সেকশনের পর আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। আর আশা করবো তোমাদের এই ভিডিওটাতে অনেকেরই অনেক উপকার হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। এখন বলি, আমার সি সেকশনের পর 5 দিনের মাথায় আমার নার্সিংহোম থেকে আমাকে ছুটি দেয় এবং আমি বাড়ি আসি। আমাকে বলা হয় 11 দিনের মাথায় আমার সেলাই কাটতে, এবং সেলাই কাটা হয় 11 দিনের মাথায়। আমার বাড়িতে বাড়ির মধ্যে এসে একজন ড্রেসার আমার সেলাই কাটে এবং সম্পূর্ণভাবে শুকিয়ে গেছিলো। কোনোরকম কিছু প্রবলেম ছিল না। আমার যে ড্রেসার ছিল সে বলে একদম সেলাই খুব ভালো আছে, কোনো প্রবলেম নেই। সে আমার সেলাই কাটে এবং আমি সম্পূর্ণ সুস্থ থাকি, ভালো থাকি। তারপর ঠিক 1 মাসের মাথাতে কি হয় যে আমি যখন আমার ওখানটায় প্রত্যেকদিন মলম লাগাতাম যখন সেলাই কাটার পরেও, এরকমভাবে আমি কয়েকটা দিন ধরে মাকে বলছিলাম যে তোমাকে লাগাতে হবে না, আমি নিজেই লাগাবো, ঠিক আছে, এরকম হয়। তো একদিন হঠাৎ করে রাত্রিবেলায় আমি ওই যে সেলাই জায়গায় মলম লাগাতে যাই। তো কি হয়, সেলাইটা যতটা জায়গা তার কিছুটা অংশ জুড়ে, এতটা সেলাই তার সামান্য একটা সাইডে এতটা অংশ জুড়ে হালকা একটা পেনের দাগের মতো এরিয়া, যেখানে হালকা একটু জল জল টাইপের ভাব দেখা যায়। তো এরকম দেখে আমি আমার মাকে ডাকি এবং বলি যে মা দেখো এটা কি হয়েছে। মা বলে যে মা আসে এবং দেখে, হ্যাঁ তো এটা কি হয়েছে। সবাই এরকমভাবে ঘাবড়ে যায়, কেন এরকম কিছু হলো। তো আমরা আমাদের ড্রেসার তাকে ফোন করি যে দাদা এরকম একবার এসো, আমার এরকম একটা জিনিস দেখা গেছে। তো দিয়ে আমার যে ড্রেসার ছিল যে দাদাটা, সে বলে যে এরকম তো হওয়ার কথা না, তোমার তো সম্পূর্ণ জায়গাটা শুকনো ছিল, শুকিয়ে গেছিলো। তো সে সকালবেলায় আসে, নেক্সট দিন সকালবেলা, এবং সেই জায়গাটা দেখে। সেই জায়গাটা দেখে ও বলে যে হ্যাঁ সত্যি তো এই জায়গাটা একটা ইনফেকশন হয়েছে। তো সে কী করে, সেই ইনফেকশনের জায়গাটা ওদের নিজস্ব যেসব ব্লেডগুলো হয় যে তো সেইগুলো সার্জারিক্যাল ব্লেড যেগুলো হয় সেই সব বসে যাই হোক যেগুলো দিয়ে জায়গাটা কি হয়, যেদিন ও সকালবেলায় আসে আগের দিন রাত্রির থেকে সেই দিন পরের দিন জায়গাটা কিন্তু আর একটু ওইটুকুই এরিয়ায় কিন্তু আর একটু বেশি জল ওঠে, হালকা ফোসকা টাইপের। তো সেই জায়গাটাও কেটে ফেলে, কেটে দেয়, বলে যে জায়গাটা কেটে পরিষ্কার করতে হবে। তো সেই জায়গাটা ওই জায়গাটাতে কেটে দেয় এবং ফাটিয়ে দিয়ে ওই জায়গাটা থেকে পেস্ট করে করে, জানি না পুজ নয় রক্ত নয় কিচ্ছু নয়, একটা তেলতেলে টাইপের জিনিস যেগুলো আমার ওই জায়গাটা থেকে বের করে এবং যত টেপে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে থাকে। তো এরকম হয়। তো আমাকে বলে যে পরের দিনও আসতে হবে। নেক্সট দিন এরকমভাবে হয়। 2 দিন হওয়ার পর আমাকে কি বলে যে এই জায়গাটাতে গজ ভরতে হবে, গজ ভরে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা দিন, এরকম করতে হবে, তবেই জায়গাটা ভালো হবে। আমি প্রথমে তো নিতে চাইছিলাম না, আমি বলছি না ব্যথা করছে। বুঝতে পারছো যে 1 মাসের মাথায় যে জায়গাটা ভেতর পর্যন্ত একটা সিসেকশন কত বড় একটা অপারেশন তোমরাই বলো, সেই জায়গাটা ওপর আবার সেই জায়গাটাকে কাটা ছেঁড়া এবং এত টেপাটিপি চলছে ওটার মধ্যে, এত দল্লানো মোচড়ানো চলছে, বুঝতেই পারছো কতটা কষ্ট এরকম হতে থাকে। তো আমার জায়গাটার মধ্যে গজ ভরে পরিষ্কার করে, এবং যেদিন আমার এরকম হয় তার পরের দিন কিন্তু আমাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দেয় আমার ড্রেসারি। সেই অ্যান্টিবায়োটিক আমি খেতে থাকি এবং আমার যখন হয় তখন আমি আমার ডক্টরকে ফোন করি যে আমার এই ঘটনা ঘটেছে। তো আমি ডক্টরের কাছে যাই, ডক্টর বলে যে হ্যাঁ এরকম তোমার এই যে নার্সিংহোমে হয়েছে। হ্যাঁ এরকম নার্সিংহোমে হয়েছে, তোমার মতো আর একজনের এরকম 2-1 জনের হয়েছে এরকম কেস, ঠিক আছে, হতেই পারে হয়েছে কোনো কারণবশত, ঠিক আছে, হলো। তো 5 দিনের মাথায় আমি আমার ডক্টরের কাছে যাই এবং ডক্টরকে ভিজিট করি, ডক্টরকে দেখাই যে আমার এরকম এরকম হয়েছে। একটা নার্সিংহোমে তো একটা ডক্টর থাকে না, অনেক ডক্টর থাকে, কিন্তু আমি যাকে দেখাতাম তার কাছেই আমার ডেলিভারি হয়েছিল। তো সে আমার জায়গাটা দেখে এবং বলে যে ঠিক হয়ে যাবে, বেশি দিন লাগবে না, 10 দিনের মাথায় সব রিপেয়ার হয়ে যাবে, এরকম বলে। তো আমাকে ওষুধ দেয়, আমি দেখালাম যে আমি এই ওষুধগুলো খাচ্ছিলাম, সেই ওষুধগুলো দেখে এবং বলে যে ঠিক আছে ওষুধ এই ওষুধগুলো খাও, এসব বলে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, আমাকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং আমি যে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম সেই কারণে আমার বাচ্চার 6 দিনের দিন থেকে 5 দিনের দিন রাত্রি থেকে বাচ্চার পটি শুরু হয়ে যায়, ঠিক আছে। এবং পটিটা এমন পটি ছিল যে যে তোমার যে কোনো বাচ্চা 5 বার করছে, 10 বার করছে, 20 বার করছে, 40 বার করছে, একটা গোনা যায়, ওর পটি গোনা যেত, অল টাইম পিছনে লেগে থাকতো পটি, অল টাইম, ঠিক আছে।
এরকম ব্যাপার। কিন্তু বাচ্চার কোনো প্রবলেম ছিল না, ও ওজন বাড়তো, ও হাসতো, খেলতো, কোনো সব কিছু করতো। এবার ব্যাপার হচ্ছে যে আমার ওরকম একটা ঘটনা, তার উপরে আমার বাচ্চার ওরকম একটা ঘটনা, ঠিক আছে? আমার বাচ্চার এরকম একটা পরিস্থিতি, আমাদের যে পরিস্থিতিটা কি গিয়েছে তোমাদেরকে কি করে বোঝাবো। আমার বাবা মা, আমার যখন ড্রেসিং হতো সেই মুহূর্তে আমার বাবা মা কিন্তু আমাকে দেখতে পারতো না, থাকতে পারতো না, ওরা অন্য জায়গায় বেরিয়ে চলে যেত বাইরে, এবং ওরাও কেঁদে ফেলতো। আমি যা চেঁচাতাম এবং আমি যে চিৎকারটা করতাম, ওরাও থাকতে পারতো না এবং ওরাও কেঁদে ফেলতো। এরকম একটা ব্যাপার পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল। আমার বাচ্চা হওয়ার পর আমার এরকম সিচুয়েশন, আমার বাচ্চার এরকম সিচুয়েশন, আমরা প্রত্যেকেই মানে এই আনন্দের মধ্যে সে আনন্দটা পাচ্ছিলাম না। আমরা আমার বাচ্চাটাকে নিয়ে আমার এই পরিস্থিতিতে, এই যে প্রত্যেকটা দিন ড্রেসিং, প্রত্যেকটা সেই পরিস্থিতি আমার বাচ্চাটাকে নিয়ে ছুটতে হয়েছে ডাক্তারের কাছে। ওর এমন একটা রাত্রি গিয়েছে যে অবস্থায় ও না কাঁদতো না, খুব শান্ত ছিল ও, মানে এতটা কষ্ট, ও কাঁদছে না, বাচ্চা বড় মানুষের মতো জোরে জোরে কোথাচ্ছে করে, এরকম একটা অবস্থা দেখে আমরা ভয় পেয়েছি বাচ্চাকে। আমরা ভাবছি রাতটা কিভাবে কাটাবো, কি করব। ওর পেটে ব্যথা করছে না কি করছে কিচ্ছু বুঝতে পারছি না, পেটে ব্যথা ওষুধ দিচ্ছি, কিচ্ছু কাজ হচ্ছে না, রাত্রিটা কিভাবে গিয়েছে আমার ওই অবস্থায়। আমার বাচ্চা সেই দিন আমার মায়ের কাছে থাকছে না, বাবার কাছে থাকছে না, কারোর কোলে থাকছে না, আমার কোলে চুপ করে ঢুকে বসে আছে। আমি ওই অবস্থায় বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছি, সারাটা রাত কাটাচ্ছি। এরকমভাবে কতবার বাচ্চাটাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হচ্ছে, বাবা গাড়ি ভাড়া করে দিত, প্রত্যেকটা দিন যেতাম, প্রত্যেকটা দিন না, যতদিন যেতে হয়েছে বাচ্চাটাকে নিয়ে। অনেক ডাক্তার দেখেছি, পরীক্ষা হয়েছে, কেউ কিচ্ছু বলতে পারে। লাস্ট মুহূর্তে একটা ডাক্তার বলেছিল আমাকে যে বাচ্চা এরকম একটা প্রবলেম আছে, প্রবলেম বলতে কি সব কিছু হবে, কোনো প্রবলেম না এটা, কিন্তু বাচ্চা পটি করবে বারবার, এটা ঠিক হতে 1 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, এরকম বলে। ঠিক আছে, এরকম বলে। আমরা তো, আমার খুব মনটা খারাপ হয়ে যায়, কেন এরকম হলো। ঠিক আছে, আমি বারবার বলছি যে আমার এরকম ঘটনা ঘটেছে, এরকম কেস ঘটেছে, এই কারণে। ঠিক আছে, এরকমভাবে বাচ্চার কিন্তু পটি হয়ে যায়, চলতে থাকে, এই জিনিসটা চলতে থাকে, ওষুধও চলতে থাকে, অনেক অনেক ডক্টর দেখায়। তার সাথে এবার আমার বলি, আমারও এরকমভাবে ড্রেসিং হতে থাকে। বাবা প্রত্যেকটা দিন যখন যেটা বলে, এই ইঞ্জেকশন লাগবে, ওই এটা লাগবে, ওই ওষুধটা লাগবে, এই মলমটা লাগবে, বাবা প্রত্যেকটা দিন আনতে থাকে এবং সেই ড্রেসিং করতে থাকে। এরকমভাবে চলতে থাকে। ওই জায়গাটার মধ্যে বারবার ভেতরটা খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা, এরকম চলতেই থাকে। কি বলুন তো, এই দিনগুলো না কখনো ভোলার নয়, কখনো ভুলতেও পারবো না। আমার তো কষ্ট, আমার বাচ্চাটারও কষ্ট। আমি তার মধ্যেও কি জানেন, আমার বাচ্চা, আমি মাকে ওকে তেল মাখানো, খাওয়ানো তো ব্রেস্ট ফিড করতো, তাছাড়া এমনি ও ও গা মুছিয়ে দেওয়া, গা ধুয়ে দেওয়া, এগুলো আমি করতে দিতাম না, আমার ভালো লাগতো করতে, আমি ওই পরিস্থিতিতেও আমি করতাম। মাকে আমি বলতাম না তুমি করবে না, আমি করবো। তাছাড়া এমনি কাপড় জামা কাচা এগুলো সব মাই করতো। ঠিক আছে, আর ব্যাপার হচ্ছে যে আমার যখন ড্রেসিং করতো না, মা বাবা থাকতে পারতো না, মা বাবাও কেঁদে ফেলতো। ওরা বাড়ির মধ্যে না থাকতে পেরে বাড়ির বাইরে উঠোনে বেরিয়ে চলে যেত আমার বাচ্চাটাকে কোলে নিয়ে। সেই টাইমে এতটা কষ্ট হতো আমার, এতটা মানে ওই টাইমে কি বলবো, যে ওই জায়গাটা যে কতটা কষ্ট সেটা বোঝাতে পারবো না। যাই হোক, এরকম চলতে থাকে। আমরা ডক্টরকে আবার ফোন করি যে আমার এরকম ভালো হচ্ছে না, তুমি বললো তুমি ড্রেসিং করো, আবার ঠিক হয়ে যাবে, টাইম লাগছে, ঠিক হয়ে যাবে, এরকম বলে। ঠিক আছে, তাই হলো, ড্রেসিং করতে থাকি, ওষুধ চলতে থাকে, কারণ আর অ্যান্টিবায়োটিক খেতে পারছি না, শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চার এরকম অবস্থা। ঠিক আছে, তখন একদিন মানে হঠাৎ করে দেখি আমার যে সেলাইটা, যেটা এক সাইডে একটুখানি ছিল সেম জিনিস, আবার অপোজিট সাইডে একইভাবে দেখা গিয়েছে। তো ওরকমভাবে ওই জায়গাটাকেও ফার্স্টে কাটার আগে প্রত্যেকটা দিন বলে যে প্রথমে কাটবো না, 2 দিন চেষ্টা করি। তো প্রত্যেকটা দিন ইঞ্জেকশনের সিরিঞ্জি দিয়ে ওই জায়গাটা থেকে জিনিস বের করা হতো, যে জিনিসগুলো ভরা ছিল টেনে বের করতো, আর বেডাডাইন দিয়ে পুশ করে ওখানে ভরে দিত বেডাডাইন। এরকম চলে 2 দিন, দেখে যে না এটা তো হচ্ছে না, তো ওই জায়গাটাকেও কেটে ফেলে এবং 2 দিক প্রত্যেকটা দিন গজ করে পরিষ্কার করতে থাকে এবং ড্রেসিং চলতে থাকে আমার। এবার একদিন দেখতে দেখতে দেখে যে বাইরেটা মনে হচ্ছে 2 দিক, কিন্তু ভিতরে ভিতরে পুরোটাই লিঙ্ক হয়ে আছে, এই মাথা থেকে ও মাথা ফুটো হয়ে চলে গেছে।
এরকমভাবে এই দিক থেকে ভরে এদিকটা পরিষ্কার করতো, ওই দিক থেকে ভরে দিত। একদিন বলে যে হঠাৎ করে যে এরকমভাবে হচ্ছে না, একদিন তোমার ওখানটার মধ্যে গজ করতে হবে, দুই দিকে এই ফুটো থেকে এই ফুটো বের করে এইভাবে ধরে এরকমভাবে পরিষ্কার করবো। আমি বলি যে আমি মরে যাব, তবুও আমি এই জিনিসটা করবো না, আমার পক্ষে সম্ভব না, আমি আর পারছিলাম না নিতে। যাই হোক, তো এরকম হয়, আমি ডক্টরকে ফোন করি যে আমার এরকম ঘটেছে। তো ডক্টর বলে যে এই কেসগুলো তোমার না অনেকের হয়েছে, তুমি আমার এরকম এই ডাক্তার দেখছেন এই ব্যাপারটা, তুমি এই ডাক্তারের কাছে যাও। তো আমি সেই ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তারকে দেখাই। সেই ডাক্তার দেখে আমাকে প্রচুর ইঞ্জেকশন দেয় এবং ওষুধ দেয়, প্রত্যেকটা দিন 2টো করে ওষুধ এবং 2টো করে ইঞ্জেকশন আর ওষুধ, 2টো অ্যান্টিবায়োটিক, এরকমভাবে চলে, ওষুধ আমাকে দেয়। আমি বাড়ি আসি এবং আমাকে বলেছিল যে তোমরা এই ব্যাপারটা একজনকে ফোন করবে, এই ব্যাপারটা তোমাকে ওরা বুঝিয়ে দেবে, এরকম বলে। ঠিক আছে, তাই করলাম। আমরা বাড়ি এসে ওষুধপত্র কিনে নিয়ে এসে আমরা ডক্টরকে ফোন করলাম যে এরকম, আমরা যে ডক্টরকে দেখালাম এবং যে ডাক্তার আমাকে দেখেছিল এর আগে, তো তাকেও ফোন করেছিলাম যে স্যার আপনি যেখানে বলেছিলেন আমরা দেখালাম এবং এই এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, আমরা সেটা বলি। তো বলে ঠিক আছে তোমরা সেটা চালাও। তারপর ডক্টরকে যখন ফোন করলাম, আমরা ওষুধ কিনে নিয়েছি কি, আমরা ফোন করলাম বলতে কি, সরি একটা জিনিস ভুল হলো, মানে আমরা ইঞ্জেকশনটা বুঝতে পারছিলাম না যে ইঞ্জেকশনটাকে আমরা ফ্রিজে রাখবো না বাইরে রাখবো, এই জিনিসটা বুঝতে পারছিলাম না। সেই জন্য ডক্টরের ওখানে ফোন করি যে এটা বলি। তো আমাকে হঠাৎ করে বলে যে তোমরা এখন এটা বন্ধ করে দাও, এই নাম্বারটা তোমাকে দিচ্ছি, এই নাম্বারে ফোন করো, ও যেটা বলবে তোমরা সেটা করবে। এটা আবার কী কথা, এরকম তো কখনো হয় না, ঠিক আছে তাই হবে। তো তাকে ফোন করলাম, তো সে বলছে যে এখন চালিও না, আর এদিকে ডক্টর বলছে হ্যাঁ তোমরা চালিয়ে দাও, দুরকম একটা কথা হয়ে যায়। এরকম কেন বলছে, আমরা তখন কি ভাবলাম যে যখন চালাইনি এতদিন ওষুধ, এই ওষুধগুলো চালাইনি, তাহলে এই ওষুধগুলো আমি চালাবো না। দুজন দুরকম কথা বলছে, আর দুদিন না চালালে কি হবে, কারণ বলে যে দুদিন পরে আর একটা ডক্টর বসবে, তোমরা এখানে এসে ওই ডক্টরকে দেখাবে। ঠিক আছে, তাই হলো। তো আমরা সেই জন্য ওষুধটা বন্ধ করে দিলাম। ওষুধটা বন্ধ করে দিয়ে পরে 2-3 দিন পর গেলাম ওখানে, বললো যে উপরে ডক্টর আছে দেখিয়ে নাও। আমরা উপরে গিয়ে ডক্টর দেখালাম। তো ডক্টর দেখিয়ে ওই ডক্টর আমাদেরকে দেখলো এবং তার আগে বলি, যেদিন আমরা এর আগে যেদিন আমরা ইঞ্জেকশন দিয়েছিল সেদিন আমাদের একটা পরীক্ষা করেছিল, স্কিন বাইপসি পরীক্ষা করেছিল, স্কিনটা নিয়েছিল, স্কিনটা কেটে নিয়ে ওখানকার পরীক্ষা করেছিল, সেই রিপোর্টটা আমরা সেদিন নিই। ঠিক আছে, সেদিন নেওয়ার পর আমরা দেখি, তো ওই দেখাই, ডক্টরকে দেখাই, সেই ডক্টর বলে যে যে এটা একটা টিবি, এটা এক ধরনের টিবি। ঠিক আছে, এরকম আমাদেরকে অনেক রকম ওষুধ দেয়, টিবির ওষুধ দেয়, সরি অনেক রকম নয়, দেখায় এবং আমার কি বলে এটা টিবি, তো আমাদের টিবির ওষুধ চালু করতে বলে, আমাদের টিবির ওষুধ দেয়। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কোনো টিভির উল্লেখ ছিল না, পুরো নেগেটিভ। আমি তাকে বলি যে এরকম তো এটা তো নেগেটিভ দেখাচ্ছে, তাহলে কী করে টিভি হয়? তো বলে যে এটা তো পুরো মুখের ভিতর থেকেই চামড়াটা নেওয়া হয়নি, তো সেই জন্য রিপোর্টটা ঠিক আসছে না, কিন্তু তোমাদের প্রত্যেকেরই টিভি, এরকম বলে, যেটা ধরা পড়ছে না। ঠিক আছে, মুখ থেকে নিলে তো হবে না, ভিতর থেকে চামড়াটা নিয়ে আসতে হবে, সেই জন্য রিপোর্টটা সঠিক আসছে না, এরকম একটা কথা বলে। ঠিক আছে, আমরা সেটাই ভাবি, আমাদেরকে বোঝানো হয় যে এরকমভাবে তোমাদেরকে ওষুধ খেতে হবে, আর আমাদেরকে কি দেয়, ড্রেসিং করতে বলে, যে ওইরকমভাবে ড্রেসিং করা যাবে না, আমাদেরকে একটা ট্যাবলেট দেয়, মানে ট্যাবলেটটা ওখানে ভরে দেবে, অটোমেটিক মানে বেরিয়ে আসবে একটা রস, ওটা আমাদের একটা ড্রেসিং দেয় নর্মাল, গরম জলে পরিষ্কার করে ওটাকে করতে হবে। ঠিক আছে, আমাদের একটা কার্ড দেয়, সেটা হসপিটালে দিতে বলে যে তোমাদের টিবি হয়েছে, হ্যাঁ তাহলে। তো আমরা যখন এরকম ঘটনা ঘটে তখন আমাদেরকে যখন সব জিনিস দেয়, বুঝতে পারছি না খাবো কি খাবো না, কী করবো, তো কারণ রিপোর্টে তো টিভি নেই, আমরা কি করি, নিজে থেকে ইচ্ছাকৃত ওটা ছাড়াও আরও এক জায়গায় সরকারিভাবেও আমরা টিভি পরীক্ষা করি এবং সেখানে নেগেটিভ আসে, কোনো টিভি আমাদের হয়নি, আমার হয়নি। ঠিক আছে, এবং আমরা যখন ওখানে প্রথম টিভি দেখাতে গেছি, মানে টিভি ডক্টরের কাছে গেলাম, যে ডাক্তারটার কাছে যে বললো টিভি হচ্ছে, এরকম ড্রেসিং করতে দিল, সেখানে গিয়ে জানতে পারলাম আমার নয় বহু সংখ্যক মেয়ে আমাদের মতো সেম প্রবলেম হচ্ছে, এই সেম প্রবলেম হচ্ছে, এবং সেখানে অনেকের সাথে কথা হয়, একটা গ্রুপ খোলা হয়, এসব নানারকম কিছু হয়। ঠিক আছে, তো যখন জানতে পারলাম যে ওই টাইমে তাদের অপারেশন হয়েছিল ওই নার্সিংহোমে,
মানে এই 1 মাসের ভিতরে, 1-1.5 মাসের ভিতরে কি 2 মাসের মধ্যে তাদের প্রত্যেকটা মানুষের সেম প্রবলেম হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে, কারণ প্রত্যেকের সব কিছু শুকিয়ে যাওয়ার পরে 1 মাস পরে এইভাবে ইনফেকশন দেখা দিয়েছে। এবং সেটার কারণ কি? সেটার কারণ জানতে পারলাম যে ওখানে এমন একজন পেশেন্টের অপারেশন করা হয়েছিল যার মধ্যে এমন কোনো অসুখ ছিল যেটা আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে গেছে অপারেশন হওয়ার ফলে। তার মধ্যে কিন্তু যে যন্ত্রপাতিগুলো দায়ী সেটা নয়, সব কিছু স্যানিটাইজ করার পরেও মানে বারবার এই জিনিসটা হয়েই যাচ্ছিলো প্রত্যেকটা মানুষের। যেহেতু এই জায়গাটা কাটা পড়েছে, যে জায়গায় কাটা পড়েছে সেই জায়গার মধ্যে সেই জীবাণুটা ঢুকে গেছে এবং প্রত্যেকের মধ্যে জিনিসটা হয়েছে, ঠিক আছে। এবং সেটা বহু সংখ্যক যাদের ধরুন বাচ্চা হয়েছে শুধু তাদের নয়, যাদের নানা রকম অপারেশন হয়েছে, টিউমার বলুন, তারপর নানা রকম অপারেশন, যার যা অপারেশন হয়েছে সেই জায়গাতে সেই প্রত্যেকের এই ইনফেকশন হয়েছিল, ঠিক আছে। তো আমরা প্রত্যেকেই ভয় পাই যে এরকম কেন হলো, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরকে মানে আমরা ওখানে ডাক্তার দেখিয়ে বাড়ি আসার পর আমরা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, যে কার্ডটা আমাদেরকে দিয়েছিল টিবি হয়েছে বলে, সেগুলো যোগাযোগ করি পরে আবার, যেহেতু আমাদেরকে টিবি ওষুধ খেতে হবে। তো টিবি ওষুধ খাওয়া শুরু করি এবং যে ড্রেসিংটা দিয়েছিল, আমার যে ড্রেসার ছিল তাকে ফোন করে বলি যে এখন আসতে হবে না, আমাদেরকে ড্রেসিং চেঞ্জ করে দিয়েছে, বলেছে এইভাবে ড্রেসিং করতে। তো সেই অনুসারে আমি ড্রেসিং করতে থাকি, আমরা বাড়িতেই ড্রেসিং করি, সব কিছু যেভাবে বলেছিল সেইভাবে ওই ড্রেসিংটা বন্ধ করে দিয়ে। এবার কি হয়, ওর মধ্যে একটা কথা আমার বলাটা খুব জরুরি, কারণ দেখুন জিনিসগুলো কখনো ভুলতে পারবো না। কারণ আমার বাচ্চা, সেই টাইমে আমার মনে হয়েছে আমি আমার মাকে একদিন বলে ফেলেছি, জানেন যে মা, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটার কি হবে, আমার বাচ্চাটাকে কে দেখবে, আমার যদি কিছু হয় দয়া করো মা, তুমি আমার বাচ্চাটাকে মানুষ করো, তোমরা আমার বাচ্চাটাকে মানুষ করো। আমি শুধু এটুকু কথা মাকে বলেছিলাম, মাকে আমি বোঝাতে পারবো না আপনার, আমি আমার মাকে বলতে বাধ্য হয়েছিলাম যে আমার যদি কিছু হয় তো দয়া করে তুমি আমার বাচ্চাটাকে দেখো, তোমরা আমার বাচ্চাটাকে মানুষ করো, এটুকু আমি তোমাদেরকে বলছি। তো আমার মা আমার এই কথাটা শুনে কেঁদে ফেলেছিল। আমার একটা জিনিস সেই মুহূর্তে মনে হলো যে আমার বাচ্চাটাকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, আমাকে যেন এইটুকু শক্তি দিও ভগবান। সে যাই হোক, আমার ড্রেসিং ওইভাবে চলতে থাকে। আর জায়গাটা কি হয়, যে জায়গাটা পুরো খাল হয়েছিল, ভর্তি হতে চাইছিল না, সেই জায়গাটা কয়েকদিনের মাথায় পুরো রিপেয়ার হতে শুরু করে দেয় এবং কয়েকদিনের মধ্যে রিপেয়ার প্রায় হয়ে যায়। একটা ছোট্ট সর্ষে দানার মতো একটা জায়গা, যে জায়গায় ওইটুকু ফুটো থেকে হালকা রস আসে যখন ড্রেসিং করা হয় তখন, তাছাড়া সব জায়গাটা পুরো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এরকম চলতে থাকে। যেহেতু এবার আমাদের ওখানে অনেকের সাথে পরিচয় হয়েছিল, অনেকের ফোন নাম্বার দেওয়া হয়েছিল, অনেকের সাথে কন্ট্যাক্ট শুরু হয়ে গেছিলো, যারা এরকম কেসগুলো অনেকের সাথে পরিচয় হয়েছিল, তাদের মধ্যে একজন ওর মধ্যে যায় ব্যাঙ্গালোর। তার অবস্থা এমন হয়ে গেছিলো, সে পুরো বেডে শয্যাশায়ী হয়ে গেছিলো, না উঠতে পারতো না বসতে পারতো, তার পটি বন্ধ হয়ে গেছিলো, এমনকি তার ইউরিন পাসও হচ্ছিল না, এরকম একটা প্রবলেম হয়ে গেছিলো টিবি ওষুধ খাওয়ার ফলে, ঠিক আছে। এরকম ঘটে। তো আমরা এসব জানতে পারি, এবার সেসব জেনে আমরাও বাড়িতে কথা বলি। এসব হওয়ার আগেও আমরা বাড়িতে কথা বলি, বাবা মা। একদিন হঠাৎ করে এসবই কথা হতে থাকে। তারপর একদিন হঠাৎ করে বাড়িতে সবাই মিলে, আর আমার বাবা মা, এদিকে আমার কাকু জেঠু সবাইকে একদিন বাড়িতে আলোচনা করে এবং সবাই মিলে ঠিক করে, বাবা মার সবাই মিলে ঠিক করে যে আমাকে তাহলে ব্যাঙ্গালোরে নিয়ে যাবেন। কাকুরাও বলে যে এবার ফেলে রাখিস না, ব্যাঙ্গালোরে নিয়ে চলে যায় এইভাবে। তো অনেক দিন হয়ে গেল, তো এইভাবে কেটে যায় 2 মাস, ঠিক আছে। 2 মাস কেটে যাওয়ার পরে আমরা যাই ব্যাঙ্গালোর যাওয়ার আগে, মানে যখন ঠিক হয় যে কাকুরা বলে যে হ্যাঁ এবার নিয়ে যা, কাকুরা এবার কি করে, আমার মা আমার বাবা দুজন মিলে, আমার কাকু সবাই মিলে এক জায়গাতেই ছিল। সেই অবস্থাতে আমার শ্বশুরমশাইকে ফোন করে, আমার বাড়ি থেকে বলা হয় যেরকমভাবে ব্যাঙ্গালোর নিয়ে যাব, সেটা বলা হয় এবং আমার হাজব্যান্ডকে ফোন করা হয় যেরকম ব্যাঙ্গালোর নিয়ে যাব, তুমি আসো, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড ওখান থেকে আসে, দেওয়ার পর ওখানে 2 দিন আমার হাজব্যান্ডকে বলা হয় যে তুমি যেহেতু বলে যে তোমার আমার যে শ্বশুরবাড়ি সেখান থেকে স্টেশনটা খুব কাছে ছিল, সেই জন্য বলা হয় যে তুমি ওখানে 2 দিন ট্রাই করো তৎকালীন টিকিটের জন্য,
তো ওখানে দুদিনও ট্রাই করে, তো সেটা হয় না। তারপর দুদিন পরে ওখানে আসে, এখানে এসে বাবা আর মানে আসতে বলে বাবা, তো এখানে আসে, এসে বাবা আর আমার হাজব্যান্ড মিলে দুজন মিলে যায় এবং টিকিট করে আসে বাবা। গিয়ে টিকিটটা রেডি হয়ে যায়, হঠাৎ করে রেডি হয়ে যায় এরকম একটা। তো ব্যাপারটা হয়েছে যে এসে বলে যখন টিকিট রেডি হয়ে গেছে, যে হয়ে গেছে টিকিট, আমাদেরকে সেদিন রাত্রিবেলায়, পরের দিন ট্রেন আছে হাওড়া থেকে, আমাদেরকে আজকে রাত্রিবেলায় বেরিয়ে যেতে হবে। তো আমরা সব রেডি, এমনি প্রিপারেশন নিয়েছিলাম যে যখন তখন টিকিট হতে পারে। তো আমরা বেরিয়ে যাই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। রাত্রি 11টার দিক থেকে আমরা এখান থেকে বেরোই, আমাদের এখানে ট্রেন থাকে 1:30টার দিকে। সেজন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম যাতে কোনোভাবে ট্রেন না মিস হয়ে যায়। আমরা ওখানে একটু বসেছিলাম, তাই অত রাত্রে একটা ছোট্ট 3 মাসের বাচ্চাকে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল এখানে রাত্রিবেলা, অত রাত্রে ওইভাবে জার্নি করা। ওখানে যখন পৌঁছালাম একদম ভোরবেলা, ভোর 4টে, তো এইটুকু একটা ঠান্ডার সময়, শীতের টাইম, একদম কনকনানি শীত এদিকে। ওই ভোরবেলাতে ওখানে নামলাম হাওড়াতে ওই বাচ্চাটাকে নিয়ে, এতটা কষ্ট কি বলবো। তো আমরা ওখানে পৌঁছালাম হাওড়া, এইভাবে আমরা ব্যাঙ্গালোর ট্রেন ধরলাম। তো যাচ্ছি, রওনা হচ্ছি, বা যার সাথে যে আগে ব্যাঙ্গালোর গিয়েছে তার সাথে কন্ট্যাক্ট ছিল, তো সে যখন আমাদেরকে ফোন করলো, দিয়ে বললো যে এরকম ডক্টর কোনোভাবে রিস্ক নিচ্ছে না, এরকম এরকম সিচুয়েশন, খুব বাড়াবাড়ি এরকম এই বলছে যে কিছু একটা এক্সাম, কিছু একটা পরীক্ষা দিয়েছিল, যে পরীক্ষাটাতে বলছিল যে কত একটা পয়েন্ট এরকম লেভেল হয়েছে, আর 5 পয়েন্ট বাড়লে ওটা ক্যান্সার হয়ে যেত, এরকম একটা কিছু বলেছে। আমরা শুনে ভীষণ টেনশন করছি, মনে হচ্ছে অপারেশন করতে হবে, অপারেশন করতে এত লাখ টাকা লাগবে, এরকম বলে। আমরাও তখন ভাবতে লাগি তাহলে কি আমাদেরকে অপারেশন করতে হবে, কি হলো, কি এমন হলো, নাও করতে হতে পারে, এরকম ভাবতে থাকি। ওখানে গিয়ে পৌঁছানোর আগে তারপর কি হয় যে ঠিক আছে, তারপর বলে যে ডক্টর, আমরা তারপর কীভাবে যে অপারেশন হবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে যেমন তেমন ওখানে গিয়ে পৌঁছোই। ওর যেটা হলো ঠিক আছে। এবার আমি ওখানে গিয়ে পৌঁছলাম, যে আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর তখন আমি জানতে পারলাম যে ওরা ডক্টর মানে এটা অপারেশন করতেই হবে, আমাদেরকে দেখায়। এবং প্রথমে একটা এরকম আমরা গেলাম, দেখালাম, ডাক্তার দেখে বলছে যে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা ব্লক হয়ে গেছে বাইরে থেকে, তো ভিতর থেকে জিনিসগুলো চারিদিকে যেমন গাছের শাখা পোশাখা হয় সেরকমভাবে পুরো ছড়িয়ে যাচ্ছে, এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে। আমাদেরকে উদাহরণ দিয়ে একটা কাগজে এঁকে আমাদেরকে দেখালো যে এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে। তো আমরা ভীষণ ভয় পাচ্ছি, বলে যে এরকম অপারেশন করতেই হবে, কিছু করার নেই, অপারেশন করতেই হবে, কোনো উপায় নেই, ঠিক আছে অপারেশন করতে হবে। তার আগে ছবি দিল, এরকম নানা রকম পরীক্ষা দিল, টেস্ট দিল, সেগুলো হলো। পরীক্ষা দেখার পরে আমাদেরকে তো মানে কোনোরকম চান্স নিচ্ছিল না, যেরকম ঠিক করতে পারবো না, এরকম ঠিক হবে না, এরকমভাবে কোনো চান্স নিতে পারছিল না, ঠিক আছে। কোনো 100% গ্যারান্টিও আমাদেরকে দেয়নি এখনও পর্যন্ত। আমাদের যখন অপারেশন হয় তখনও পর্যন্ত কিন্তু কোনো গ্যারান্টি দেয়নি। তার আগে বলি, তখন এরকম ওদের যেরকম সিচুয়েশন, তাদের মানে আমার আগে যাদের অপারেশন হয়েছে, ওখানে আমরা কয়েকজন পৌঁছেছিলাম, মানে এখান থেকে অনেকের পরিচয় হয়েছিল, সেই হিসেবে আমরা 2-1জন একসাথে এক জায়গায় পৌঁছেছিলাম। আমার আগে 2-1জনের অপারেশন হয়েছিল, ঠিক আছে। তো তাদের কি হয়েছে, 2-1জনের নাকি শুনছি এতটাই ভিতরে ছড়িয়ে গেছিলো যে তাদের 2-1জনের 2-1টা শাখা ভিতরে রয়ে গেছিলো, যেটা অপারেশন করে বের করা যাবে না। তো তাদেরকে অপারেশন হওয়ার পর আস্তে আস্তে সেটা বের হবে, এরকম পরে শুনেছিলাম। তো যাই হোক, তার আগে একটা কথা বলি, যে আমরা যখন গেলাম ওখানে পৌঁছলাম দেখানোর আগে, তো যেদিন ওখানে পৌঁছোই সেদিন মানে রাত্রিবেলায় যখন পৌঁছলাম, তখন প্রথম যে গিয়েছিল যার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল তার অপারেশন হয়। তো তার হাজব্যান্ড আমাদের রুমে আসে, তারপর বলে যে আমি জিজ্ঞেস করি অপারেশন হয়ে গেছে, সব ভালো আছে, ও জানছে যে হ্যাঁ সব ঠিক আছে, অপারেশন হয়েছে, ক্লিয়ার। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পার্টটুকু আমি এখানেই শেষ করলাম। আমি তোমাদেরকে নেক্সট পার্টে বলবো যে আমার ফার্স্ট অপারেশনের এক্সপিরিয়েন্স এবং আমার কেন আবার সেকেন্ড অপারেশন হয়েছিল, পুরোটাই তোমাদেরকে খুলে বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।